আমার নাম কমলা দেবী। আমার বয়স ৭৩ বছর। আমি লখনৌতে একাকী থাকি। আজ সকালে আমি ভাবলাম আমার ছেলে মনীষের ল্যাপটপটা একটু পরিষ্কার করে দিই। ওই তো বলেছিল, মা, কিছু পুরনো ফাইল সরিয়ে দিও, ফটো ফোল্ডারগুলো ঠিক করে দিও, ওটা খুব স্লো চলে। আমি চশমা পরলাম, পাওয়ার বাটন টিপলাম। স্ক্রিনটা নীল আলোয় ঝিলিক দিয়ে উঠল। মনে শুধু এটাই ছিল যে কিছু ফালতু ফাইল সরাতে হবে। ব্যাস, ডেস্কটপ খুলল। আইকনগুলো ছড়িয়ে ছিটিয়েছিল। অফিস রিপোর্টস, ট্রিপ ফটোজ, ইউটিলিটিজ, ব্যাকআপস। নিচে একটা ছোট নোটও দেখতে পেলাম, মাম ভিজিট ফ্রাইডে 4 PM। আমি হাসলাম, এটা তো আমারই শিডিউল। তারপর ডাউনলোডস খুললাম। ভেতরে অনেক রসিদ আর পিডিএফ ছিল। একটা পিডিএফে চোখ আটকে গেল, কেমিস্ট জোন বিল 7 PM পিডিএফ। আমি ক্লিক করলাম, বিলটা খুলল। ওষুধের নামগুলো অস্পষ্ট ছিল, ঠিক বুঝতে পারলাম না, কিন্তু টাকার অঙ্কটা অনেক বড় ছিল এবং তারিখটা ছিল কাল রাতের। আমি কপাল কুঁচকালাম, কাল রাত 7টায় ওষুধ কার জন্য? এরপর আমি ব্রাউজার খুললাম, হিস্ট্রিতে একবার চোখ বুলিয়ে নিলাম। পেনশন নমিনি বদলানোর উপায়, হেলথ ইন্স্যুরেন্স ক্লেম, সিনিয়র কেয়ার, হোম ভিজিট, ডাক্তার অনলাইন অ্যাপয়েন্টমেন্ট। এসব তো স্বাভাবিকও হতে পারে, কিন্তু একটা লাইন আমাকে আটকে দিল, নিখোঁজ ব্যক্তি, কতদিনে রিপোর্ট করতে হয়। আমার গলা শুকিয়ে এলো। ও এসব কেন পড়ছে? আমি নিজেকে বোঝালাম, আইটিতে কাজ করে, হয়তো কোনো রিসার্চ হবে, ঘাবড়ানোর কিছু নেই। আমি পিকচার্স ফোল্ডার খুললাম। ভেতরে ফোল্ডার ছিল কাজিন সারার বিয়ে, দিওয়ালি হোম, আইডি স্ক্যান্স ফোল্ডারে বিয়ে আঙুল থেমে গেল। ভেতরে আমার আধার কার্ডের পুরনো স্ক্যান কপি আর তার সাথে আমার বড়দিনের একটা ছবির কাটা অংশ, ক্রপ, যেখানে শুধু মুখটা ছিল। ফাইলের নাম ছিল রেফ প্রোফাইল 01 ডান.jpg। নামটা সাধারণ হলেও আমার খুব অদ্ভুত লাগল। আমার মুখের আলাবা করে কাটা ফাইল কেন? আমি ফাইলটা বন্ধ করলাম। বুকটা হালকা কাঁপতে শুরু করল। ডকুমেন্টসের ভেতরে একটা নোটস ফোল্ডার ছিল। তার ভেতরে চেকলিস্ট.txt খুললাম। 3টে লাইন পরিষ্কার দেখা গেল, ইন্স্যুরেন্স আপডেট নমিনি, ডাক্তার কল রি-মাম, ডোর ক্যাম ব্যাটারি রিপ্লেস। প্রথম দুটো লাইন পড়ে আমার আঙুলগুলো ঠান্ডা হয়ে এলো। আমার ব্যাপারে ডাক্তারের সাথে কেন কথা? আমি অনেকবার ডাক্তার প্রকাশ মেহতার কাছে গিয়েছি, কিন্তু মনীষ তাকে কবে ফোন করেছিল আমার মনে নেই। টেবিলে রাখা আমার ছোট পেনড্রাইভের চাবির রিংটা নজরে এলো। আমি আমার ফটোর ব্যাকআপ ওটাতেই রাখি। মন বলল, যেটুকু সন্দেহ আছে সব নিরাপদ করে রাখো, এখনই মুখোমুখি হওয়ার দরকার নেই। আমি ধীরে ধীরে পেনড্রাইভটা লাগালাম, একটা নতুন ফোল্ডার বানালাম। ব্যাকআপের জন্য ডাউনলোডসের বিল, নোটসের চেকলিস্ট আর রেফ প্রোফাইল 01 সব কপি করলাম। স্ক্রিনে প্রগ্রেস বার এলো, 15%, 20%, 21%। আমার বুকটা প্রতি শতাংশের সাথে ধকধক করছিল। তখনই স্ক্রিনের কোনায় হোয়াটসঅ্যাপ ওয়েবের পপ আপ চমকে উঠল। ডাক্তার পি মেহতা, প্রেসক্রিপশন সেন্ট। নিচে আরেকটা, শিব মেডিকো, অর্ডার রেডি, কালেক্ট। আমার দম আটকে এলো। কার প্রেসক্রিপশন? আমার তো কোনো নতুন ওষুধের দরকার ছিল না। আমি দ্রুত পপ আপ বন্ধ করলাম, নিজেকে বোঝালাম, শান্ত থাকো কমলা, আগে সব সামলে নাও, তারপর জিজ্ঞেস করো। কপি 48%-এ ছিল। আমি ব্রাউজার হিস্ট্রির আরেকটা লাইন দেখলাম, মা ব্লাড প্রেশার চেক 7 PM ক্যালেন্ডার। কেউ ক্যালেন্ডারে আমার জন্য প্রতিদিন সন্ধে 7টায় রিমাইন্ডার দিয়ে রেখেছিল। চিন্তার একটা সুই যেন ভেতরে বিঁধল। ও কি আমার রুটিন নোট করছে? আমি জানলা দিয়ে বাইরে তাকালাম। বাইরে মেঘ জমেছিল। বাতাসে বৃষ্টির ভিজে মাটির হালকা গন্ধ। দূরে কলোনির গার্ডের বাঁশির আওয়াজ শোনা গেল। ঘরটা আগের মতোই ছিল, কিন্তু মনটা খালি খালি লাগছিল। আমি আবার কাজে মন দিলাম। ব্যাকআপ ফোল্ডারটাও কপিতে জুড়ে দিলাম। 60%, 69%, 74%। তখনই আরেকটা ফাইল চোখের সামনে এলো, appointments.png। ওটা খুললাম। ওটা একটা মোবাইল স্ক্রিনশট ছিল। কল লগ। উপরে দুটো কল, ডক্টর পি মেহতা, গ্যালান্ট। নিচে উষা ভাবি, অন বিহাফ অফ মাম। আমি ঘাবড়ে গেলাম। উষা ভাবির সাথে আমার হয়ে কে কথা বলল? আমার আঙুলগুলো বরফ হয়ে গেল। আমি ফোন তুলে উষা ভাবিকে কল করার কথা ভাবলাম, কিন্তু থেমে গেলাম। আগে সব কপি হতে দিই। 79%, 83%, 87%। তখনই নিচের গেটের হালকা শব্দ শোনা গেল। আমি থমকে গেলাম। আমাদের সিঁড়ির তৃতীয় ধাপটা সব সময় করর করে শব্দ করে। 2 সেকেন্ড পর ঠিক সেই শব্দটাই হলো। কেউ একজন উপরে উঠে আসছে। আমার হৃৎস্পন্দন গলায় চলে এলো। আজ তো ওর অনেক রাতে ফেরার কথা ছিল। আমার ঠোঁট বিড়বিড় করল। আমি হাত দ্রুত চালালাম। কপি প্রায় শেষ হতে চলল। 91%,
95%। আমি সাথে কেমিস্ট বিল, চেকলিস্ট, অ্যাপয়েন্টমেন্টস এবং রেফ প্রোফাইল সব নিশ্চিত করে নিলাম। 100% কপি কমপ্লিট লেখা এলো। আমি তড়িঘড়ি পেন ড্রাইভটা ইজেক্ট করলাম। ওটা আমার সোয়েটারের পকেটে ঢুকিয়ে নিলাম আর ফ্যামিলি ফটোর সাধারণ একটা ফোল্ডার খুলে ফেললাম। স্ক্রিনে এখন শুধু বিয়ের ছবি ছিল, হাসি মুখ, আলো আর ফুল। দরজায় চাবি ঘোরার শব্দ পরিষ্কার শোনা গেল। আমি চেয়ার থেকে উঠে গলা পরিষ্কার করলাম, মুখে একটা সাধারণ হাসি আনলাম। হাতের কাঁপুনিটা আমি ওড়নার আঁচলে লুকিয়ে ফেললাম। লক ঘুরল, খিল খুলল। বাইরে থেকে ওর সেই চেনা পায়ের ভার আর পরিচিত গন্ধ সব কাছে আসতে অনুভব করলাম। আমি চেয়ার থেকে অর্ধেক ঘুরে দাঁড়ালাম, যেন কিছুই হয়নি। ভেতর থেকে শুধু একটা প্রার্থনা বেরোল, হে ভগবান, আমার বুদ্ধি যেন স্থির থাকে। খিল শেষবারের মতো খটখট করল, হাতল ধীরে ধীরে ঘুরতে শুরু করল। দরজা খোলারই অপেক্ষায় ছিল। দরজা ধীরে ধীরে খুলল। মনীষ ভেতরে এলো। বৃষ্টির ভেজা বাতাসের সাথে ঘরে হালকা মাটির গন্ধ ঢুকল। ওর হাতে অফিস ব্যাগ ছিল, মুখে রোজকার মতো ক্লান্ত হাসি। আরে মা, আপনি এখানে এত তাড়াতাড়ি? ও জুতো খুলতে খুলতে জিজ্ঞেস করল। আমি চেয়ার থেকে হালকা ঘুরে হাসলাম। তুমিও তো বলেছিলে ল্যাপটপটা একটু পরিষ্কার করে দিতে। ব্যাস, ফটোর ফোল্ডারগুলো ঠিক করছিলাম। দেখো, সারার বিয়ের ছবিগুলো কত সুন্দর এসেছে। স্ক্রিনে সেই সময় ফ্যামিলি ফটোজ খোলাই ছিল, ফ্রেমে হাসি মুখের দল আর সাজানো প্রদীপ। আমার আঙুলগুলো ওড়নার কোনায় চেপে রইল, যাতে কাঁপুনি লুকিয়ে থাকে। আমার সোয়েটারের পকেটে পেন ড্রাইভটা চেপে রাখা ছিল। মনীষ কাছে এলো। ওর নজর এক মুহূর্তের জন্য ল্যাপটপের ইউএসবি পোর্টের দিকে গেল। তারপরও সহজ হয়ে বলল, ঠিক আছে, শুধু কাজের ফোল্ডারগুলোতে হাত দিও না, ওখানে কিছু গোপন জিনিস থাকে। আরে না না বাবা, আমি খুব সাধারণ গলায় বললাম, আমার কাজের ফোল্ডার দিয়ে কি কাজ? আমি শুধু ছবি আর ডাউনলোডই দেখি। ও জানলার দিকে চলে গেল, পর্দাটা একটু সরালো। বাইরের আকাশটা ভারী হয়ে আছে, যেন বৃষ্টি এখনই নামবে। ও একটা দীর্ঘশ্বাস নিল। তারপর রান্নাঘরে গেল। জল গরম হওয়ার আওয়াজ এলো। আমি চেয়ারে সোজা হয়ে বসে থাকলাম। বুকের ধকধকানি নিজের কানে শুনতে পাচ্ছিলাম। ও 2 কাপ চা নিয়ে ফিরে এলো, সাথে একটা ছোট বোতল আর একটা ওষুধের পাতা ট্রেতে রেখে দিল। বলল, ডাক্তার প্রকাশ মেহতা বললেন এই ভিটামিনগুলো খেলে আপনি ভালো বোধ করবেন। দিনে একটা, ব্যাস এখনই একটা খেয়ে নিন। আমি ওষুধের পাতার লেখাগুলো দেখলাম। নাম না পড়েই বুঝতে পারলাম এটা কি। আমি বললাম, ওসব কথা পরে হবে, আগে চাটা খেয়ে নি বাবা। আমি তো ঠিকই আছি, কালই আমার বিপি নরমাল এসেছিল। ও সহজভাবে হেসে বলল, হ্যাঁ, কিন্তু মাঝে মাঝে ক্লান্তি, ভুলে যাওয়ার সমস্যা, এগুলো বয়সের সাথে হয়। আমি ওর কথা থামিয়ে দিলাম। আমি ঠিক আছি মনীষ, তুমি চিন্তা করো না। ও আমার সামনে চেয়ারে বসে পড়ল। ওর নজর আমার চোখের দিকে ছিল, কিন্তু হাসিটা চোখ পর্যন্ত পৌঁছল না। ও ধীরে ধীরে জিজ্ঞেস করল, আজ উষা আন্টিকে ফোন করে আপনি ডিনার কেন ক্যান্সেল করলেন? আমার ভেতরে যেন কিছু একটা জমে গেল। আমি পলক না ফেলে বললাম, আমি তো করিনি। ও খুব নরম স্বরে বলল, মা, আপনিই করেছিলেন, আপনার ফোন থেকে কল লগ আছে। কোনো ব্যাপার না, মাঝে মাঝে মানুষ ভুলে যায়। আমার হাতের কাপের ধারগুলো যেন জমে গেল। আমি মনে মনে নিজেকে বললাম, শান্ত থাকো, প্রমাণ পকেটে আছে, এখন কোনো তর্কে যেও না। আমি মোবাইলটা পার্সের ভেতরে ঢুকিয়ে দিলাম আর চুপচাপ রেকর্ডিং অন করে দিলাম। স্ক্রিন অফ, পার্স বন্ধ। কথাগুলো এখন থেকে সুরক্ষিত থাকবে। আচ্ছা, থাকতে দাও। আমি চায়ের চুমুক দিলাম। আজ আবহাওয়া খুব ভারী, আমি এবার বেরোব, বাড়ি গিয়ে বিশ্রাম নেব। ও উঠে দাঁড়াল, ঘরের দরজার কাছে এমনভাবে দাঁড়াল যে বেরোনোর জন্য আমাকে ওর খুব কাছ দিয়ে যেতে হবে। ও নরম স্বরে বলল, আরে এত তাড়াতাড়ি কিসের? আজ থেকে যান না, আমরা একটা সিনেমা দেখি। এমনিতেও বৃষ্টি হবে, সিঁড়ি ভিজে থাকবে, পিছলে যেতে পারেন। আমি ওর চোখের দিকে তাকালাম। ভেতরে কোথাও একটা ঠান্ডা ভয় বয়ে গেল। আমি ঠিক আছি, বাড়ি খুব কাছেই, আর আমার জন্য বৃষ্টি নতুন কিছু নয়। আমি হেসে বললাম, তুমি সরে দাঁড়াও বাবা, আমাকে বেরোতে দাও। ও 1 ইঞ্চিও নড়ল না। শুধু এই ট্যাবলেটটা খেয়ে নিন মা। ও ট্রে থেকে ওষুধের পাতাটা তুলল। তারপর যাবেন, 5 মিনিট লাগবে। আমি মাথা নাড়ালাম, না, ডাক্তারের পরামর্শ ছাড়া আমি কিছু খাই না, তুমি তো জানো। ও একটা দীর্ঘশ্বাস নিল, তারপর গলার স্বর বদলে গেল, খুব নরম কিন্তু ভেতরে একটা কঠোরতা। মা, আপনি ক্লান্তিতে ভুল সিদ্ধান্ত নিচ্ছেন। গত মাসে আপনি চাবি ভুলে গিয়েছিলেন। ওর মুখ দিয়ে শব্দগুলো অনায়াসেই বেরোল। আমি শান্ত থাকলাম, কিন্তু স্পষ্ট গলায় বললাম, আমি চাবি ভুলিনি,
তোমার কাছে ডুপ্লিকেট চাবি আছে, তুমি এসেছিলে, গার্ডের রেজিস্টারে এন্ট্রি আছে। ওর মুখে মুহূর্তের জন্য একটা রেখা ফুটে উঠল, তারপর আবার ঢাকা পড়ে গেল। ও ধীরে সুস্থে হেসে বলল, কত কথা মনে রাখেন আপনি। চলুন, আমি আপনার ব্যাগটা নিচে দিয়ে আসি। আমি সুযোগটা ধরলাম। হ্যাঁ চলো। আমি ল্যাপটপে আবার ফ্যামিলি ফটোস ছেড়ে দিয়ে ল্যাপটপটা অর্ধেক বন্ধ করলাম। ঘর থেকে বাইরে বেরোলাম। করিডোরে হালকা স্যাঁতস্যাঁতে ভাব ছিল। সেই তৃতীয় ধাপে আবার কর অর শব্দ হল। আমরা ধীরে ধীরে নিচে নামলাম। ও আমার পাশেই ছিল, যেন আমাকে সাহারা দিচ্ছে। ওর হাতটা আমার কাঁধের খুব কাছে ছিল, প্রয়োজনের তুলনায় একটু বেশিই কাছে। গ্রাউন্ড ফ্লোরের কাছে পৌঁছতেই বাইরে হঠাৎ তেজ বৃষ্টি শুরু হয়ে গেল। গেটের বাইরে বৃষ্টির একটা পর্দা দেখা যাচ্ছিল। গার্ডের বাঁশি দূরে কোথাও বাজল। ডিউটি বদলানোর সময়। আমি পার্স থেকে আমার ফোনটা বের করলাম। আঙুলগুলো যাতে না ভেজে, তাই ওড়নার ভেতরে লুকিয়েই ট্যাক্সি অ্যাপ খুললাম। বুকিং বাটনে আঙুল ছোঁয়াতে যাব, এমন সময় মনীষের গলার আওয়াজ এলো, ফোনটা দিন মা, আমি ড্রাইভারের সাথে কথা বলে নিই। না, আমি করে নেব। আমি মোবাইলটা শক্ত করে ধরলাম, স্ক্রিন আবার বন্ধ করে দিলাম। রেকর্ডিং চলছিল। ও হাসল। আপনি তো খুব জেদি হয়ে গিয়েছেন, চলুন আগে 1 মিনিট বসে কথা বলি। আরও বাইরের দরজার বদলে গলির দিকে খুলে যাওয়া ছোট সাইড গেটটা খুলে দিল, যেখানে কোনো শেড ছিল না। বৃষ্টির ধারা সোজাসুজি সামনে ছিল। এখানে কেন? আমি জিজ্ঞেস করলাম। টাটকা বাতাস, ও বলল। তারপর খুব সহজভাবে জ্যাকেটের পকেটে হাত ঢুকিয়ে কিছু একটা হাতড়াতে শুরু করল। 1 সেকেন্ডের জন্য একটা ধাতব জিনিসের উজ্জ্বলতা আমার নজরে এলো। পকেট থেকে একটা পাতলা, স্বচ্ছ ক্যাপ লাগানো ইঞ্জেকশন বের হয়ে এলো। ও ঝটপট ওটা নিজের হাতের চেটোর আড়ালে লুকিয়ে ফেলল। আর সেই মুহূর্তে আমার শরীরে যেন বিদ্যুৎ খেলে গেল। আমি কিছু না বলে পা পিছিয়ে নিলাম। ও আধ পা এগোলো। বৃষ্টির ছিটে এখন আমাদের গাল পর্যন্ত আসছিল। আমার মেরুদণ্ড সোজা হয়ে গেল। আমাকে যেতে দাও মনীষ। আমি শান্ত কিন্তু শক্ত গলায় বললাম, মা, ভয় পাবেন না, শুধু এই ড্রপটা, এই ওষুধটা। আমি বললাম না। আমি সাইড দিয়ে বেরোনোর চেষ্টা করলাম, ও আবার রাস্তা আটকে দিল। ওর কাঁধের পেশিগুলো শক্ত হয়ে গেল। দূরে গার্ডের বাঁশি আবার বাজল, এবার একটু কাছে। আমার আঙুল ফোনের স্ক্রিনে পিছলে গেল। এমার্জেন্সি কলের অপশন সামনেই ছিল। আমি দ্রুত ভাবলাম, শব্দ করো, সাক্ষী বানাও। আমি জোর গলায় বললাম, গুড ইভিনিং শর্মাজি। আর সাথে সাথে গেটের দিকে তাকালাম, যেন কেউ আমাদের দেখছে। করিডরের কোনো জানলার পর্দা নড়ল। মনীষের চোয়াল শক্ত হয়ে গেল। ও ফিসফিস করে বলল, চুপ, এবার উপরে চলুন, বৃষ্টি খুব তেজ। আমি ডান দিকে ঝটকা দিয়ে ওকে ধাক্কা দিলাম আর ওর কাঁধের পাশ কাটিয়ে বাইরের দিকে দৌড় লাগালাম। বৃষ্টি দেওয়ালের মতো সামনে ছিল। মেঝেটা খুব পিছল। আমার চটি থেকে জল ছিটকে গেল। পেছন থেকে ওর ভারী পায়ের শব্দ এলো। মা! ওর গলার স্বর এবার খুব কঠোর। দাঁড়িয়ে যান, পড়ে যাবেন। আমি থামলাম না। আমি হাত বাড়িয়ে মেন গেটের খিলটা ধরলাম। গার্ডের কেবিনের দিকে নজর ঘোরালাম। একটা ছায়া নড়তে দেখলাম। আমি যত জোরে সম্ভব চেঁচিয়ে উঠলাম, কে ওখানে? গার্ড সাহেব, একটু সাহায্য করুন। সেই মুহূর্তেই আমার কবজি একটা লোহার হাতের মুঠোয় ফেসে গেল। মনীষ পেছন থেকে আমাকে ধরে ফেলেছিল। ওর আঙুলগুলো আমার শিরার উপর চাপ দিচ্ছিল। ব্যথার একটা ক্ষীণ চিৎকার আমার গলা পর্যন্ত এলো, কিন্তু আমি দাঁতে দাঁত চেপে সহ্য করলাম। ফোনটা এখনও আমার হাতেই ছিল। স্ক্রিনে এমার্জেন্সি কল জলজল করছিল। আমি আঙুলটা কলের উপর ছোঁয়াতেই ও আমার কবজি ঝটকা দিল। ফোনটা ছিটকে মাটিতে পড়ে গেল। জলে ভেসে ওটা ড্রেনের কোণে চলে গেল। কত ড্রামা মা! ও দাঁত কিরমির করে বলল। ব্যাস 1 মিনিট। আমি আমার সমস্ত শক্তি দিয়ে ওর জুতোর ওপর জোরে পাড়া দিলাম। ও 1 মুহূর্তের জন্য টালমাটাল হল। আমার কবজিটা আলগা হয়ে গেল। আমি ঝটকা দিয়ে এগিয়ে গেলাম। বৃষ্টি চোখে মুখে ঢুকছিল, কিছুই দেখা যাচ্ছিল না। আমি নিচু হয়ে ফোনটা তোলার চেষ্টা করলাম, কিন্তু ওটা আরও দূরে চাকার পাশে গিয়ে আটকে গেল। আমি মাথা তুললাম। সামনে গেটের শিক, বাইরে রাস্তায় জলের স্রোত বইছে, আর পেছনে ওর নিঃশ্বাস খুব কাছে। আমি শেষ চেষ্টা করলাম। নিজের গলা যতটা সম্ভব উঁচিয়ে চিৎকার করলাম, বাঁচাও, কেউ আছো, শুনুন। কলোনির 2-3টে জানলা হালকা খুলে গেল। কেউ পর্দা সরাল। গার্ডের কেবিন থেকে টর্চের পাতলা আলো আমাদের দিকে ঘুরে এলো। মনীষ থমকে গেল। পকেট থেকে সেই ইঞ্জেকশনটা ও অর্ধেক বের করে আনল, যেন আমাকে দেখাতে চায় একটা হুমকি। আমার শ্বাস থেমে গেল। আমি গার্ডের দিকে তাকিয়ে আবার চিৎকার করলাম, এদিকে আলো ফেলুন। টর্চের আলো এখন একেবারে কাছে চলে এলো। বৃষ্টির ধারা সেই আলোতে রূপলি রেখার মতো দেখাচ্ছিল। মনীষের চোখ জোড়া উজ্জ্বল আলোতে কুঁচকে গেল। ও খুব নিচু স্বরে বলল, এটা এখনই শেষ করে দিই মা।
আমি ঘুরে দাঁড়িয়ে গেটের খিলটা টানলাম। আঙুল ভিজে থাকায় বারবার পিছলে যাচ্ছিল। ও আমার কাঁধ ধরে টান দিল। আমি এক হাত দিয়ে গেটের রডটা ধরে শরীরটা ঘুরিয়ে নিলাম, যাতে ওর হাত পিছলে যায়। আমরা দুজনেই জল আর আলোর মাঝখানে এক মুহূর্তের জন্য ধস্তাধস্তি করতে থাকলাম। আর সেই সময় দূরে কারোর দৌড়ে আসার শব্দ পাওয়া গেল। গার্ডের বাঁশি এবার খুব কাছে তীক্ষ্ণভাবে বেজে উঠল। টর্চের আলো আরও জোরালো হলো। আমি সর্বশক্তি দিয়ে গেটের খিলটা উপরে ধাক্কা দিলাম। খিলটা খট করে খুলে গেল। আমি বাইরের দিকে ঝাঁপিয়ে পড়লাম। বৃষ্টির দেওয়ালের ওপাশে রাস্তা ছিল। পেছন থেকে মনীষের হাত আবার আমার বাহুতে এলো, আর সেই মুহূর্তে ওর অন্য হাতে থাকা সেই চকচকে সূচের মতো জিনিসটা আমার হাতের দিকে এগিয়ে এলো। গার্ডের টর্চের জোরালো আলো আমাদের উপর পড়ল। কে ওখানে? শর্মাজি দৌড়ে এলেন। আমি উঁচু গলায় বললাম, সাহায্য করুন। মনীষের হাত এক মুহূর্তের জন্য আলগা হলো। ও পকেটের জিনিসটা হাতের চেটোয় লুকিয়ে ফেলল আর মুখটা স্বাভাবিক করে নিল। মা পিছলে গিয়েছিলেন, ও বলল। আমি ওনাকে ধরছিলাম। বৃষ্টি আর আলোর মাঝখানে ওর গলার স্বর খুব শান্ত ছিল। কিন্তু আমার বুকটা কাঁপছিল। আমি গেটের বাইরে পা রেখে দিয়েছি। শর্মাজি আমাদের পাশে এসে দাঁড়ালেন। ম্যাডাম কি ঠিক আছেন? উনি আমাকে জিজ্ঞেস করলেন। আমি মাথা নাড়ালাম। এখন বাড়ি যেতে হবে। দয়া করে রেজিস্টারে সময়টা লিখে দিন। আজ এখানে ঝগড়া হয়েছে, জোরে কথা হয়েছে, সাক্ষীর দরকার পড়বে। মনীষ হাসল। কোনো ঝগড়া হয়নি, মা একটু ঘাবড়ে গিয়েছিলেন। আমি ওর কথা শুনলাম না। আমি ঝুঁকে আমার ফোনটা তুলে নিলাম। স্ক্রিনটা ভিজে ছিল কিন্তু কাজ করছিল। রেকর্ডিংও চলছিল। আমি শর্মাজিকে বললাম, দয়া করে টর্চের আলোটা একটু আমার ছেলের ওপর রাখুন, আমি সব পরিষ্কার দেখতে চাই। উনি টর্চটা সোজাসুজি ধরলেন। আমি রেকর্ডিংয়ে নতুন একটা ক্লিপ শুরু করলাম। মনীষের চোখ আলোতে কুঁচকে গেল। ও নিচু স্বরে বলল, চলো মা, ভেতরে চলো। আমি ঠান্ডা গলায় বললাম, না, আমি এখন বাইরে থেকে যাব। বৃষ্টি একটু কমল। রাস্তায় একটা অটো দেখতে পেলাম। শর্মাজি হাত দিয়ে সেটাকে থামালেন। আমি ফুটপাত পর্যন্ত গেলাম। পেছন থেকে মনীষের চাপা গলার আওয়াজেরও, আমরা কথা শেষ করব। আমি উত্তর দিলাম না। অটোতে বসে আমি শুধু এটুকু বললাম, স্টেশন রোড, যেখানে নেট ক্যাফের লাইন আছে। ড্রাইভার মাথা নাড়ল। অটো চলতে শুরু করল। রাত তখন অনেক। পেট্রোল পাম্পের পাশের কম্পিউটারের দোকানগুলো অর্ধেক খোলা ছিল। আমি একটা কম্পিউটার্স ব্রডব্যান্ড প্রিন্ট লেখা কাউন্টারের সামনে দাঁড়ালাম। একটা ছেলে শাটারটা অর্ধেক তুলেছিল। ম্যাডাম, কি কাজ? আমি নিচু স্বরে বললাম, ইন্টারনেট লাগবে আর ইউএসবি থেকে ফাইল আপলোড করতে হবে। ও পিসি অন করল। আমি সোয়েটার থেকে পেনড্রাইভটা বের করলাম। হাত কাঁপছিল, কিন্তু আমি ওটা প্লাগ ইন করলাম। স্ক্রিনে আমার বানানো সেই ব্যাকআপের ফোল্ডারটা দেখা গেল। আমি 4টে ফাইল বেছে নিলাম: কেমিস্ট বিল, চেকলিস্ট, অ্যাপয়েন্টমেন্টস আর রেফ প্রোফাইল। তারপর নিজের ইমেল আইডি খুললাম। সব ফাইল নিজেকেই পাঠালাম। একটা কপি আমার পুরনো বন্ধু পুষ্পাকেও পাঠালাম। ও ব্যাংকে কাজ করে, খুব বুদ্ধিমান। সাবজেক্ট লাইনে লিখলাম, জরুরি, যদি কিছু হয় তবে এটা দেখো। তারপর আমি গুগল ড্রাইভে একটা নতুন ফোল্ডার বানালাম, কমলা অ্যাট হোম এভিডেন্স। আপলোড শুরু হলো। গতি কম ছিল, কিন্তু কাজ এগোচ্ছিল। সেই সময়ের মধ্যেই আমি ফোনের রেকর্ডিং ক্লিপটাও ক্লাউডে দিয়ে দিলাম। আমার মনে হলো এবার সব শুধু আমার কাছেই নেই, অন্য কোথাও সুরক্ষিত হয়ে গেল। আমি উষা ভাবিকে কল করলাম। উনি হয়তো ঘুমোচ্ছিলেন, তবুও বাজিয়ে গেলাম। তৃতীয় রিংয়ের শব্দ এলো, হ্যালো। আমি ফিস করে বললাম, ভাবি, আমি কমলা বলছি। যদি আপনি এখনই আসতে পারেন, আমি স্টেশন রোডের নেট ক্যাফেতে আছি, খুব জরুরি। উনি চমকে গেলেন। এখনই আসছি, 10 মিনিট। আমি ধন্যবাদ বলে কল কেটে দিলাম। আপলোড 78%-এ ছিল। সেই সময় আমার ফোনটে ভাইব্রেট হলো। স্ক্রিনে নাম ভেসে উঠল, ডক্টর পি মেহতা। বুকটা ধক করে উঠল। আমি কল রিসিভ করলাম না। 2 সেকেন্ড পর হোয়াটসঅ্যাপে মেসেজ এলো, ম্যাডাম, ট্যাবলেটগুলো খেয়ে নিন, কাল দেখা হবে। আমি মেসেজটা স্ক্রিনশট নিলাম। মনে প্রশ্ন উঠল, উনি কি সত্যিই ডাক্তার নাকি অন্য কেউ? আমি আমার পুরনো প্রেসক্রিপশনের ছবিটা খুললাম। ডক্টর মেহতার নাম্বারটা আলাদা ছিল। এই নাম্বারটার সাথে সেটা মিল ছিল না। আমি স্ক্রিনশটটাও আপলোড করে দিলাম। পুষ্পার ফোন এলো। কমলা, কি হয়েছে? আমি সংক্ষেপে সব জানালাম, ল্যাপটপ, ফাইল, বারান্দার ঘটনা, গার্ড, সব। পুষ্পা চুপ থাকল। তারপর বলল, প্রথম কথা, এখন বাড়ি যেও না। দ্বিতীয় কথা, পাশের সরকারি হাসপাতালে সিনিয়র ক্লিনিক আছে, সকাল হতেই চেক আপ করাও। আর আমি একজন উকিলের নাম্বার দিচ্ছি, অ্যাডভোকেট ঋতু কোহলি, ওনার সাথে কথা বলো। আর গার্ডকে লিখিত দিয়ে দাও যেন রেজিস্টার এন্ট্রি আর সিসিটিভি ফুটেজ সুরক্ষিত রাখে। সেই সময় উষা ভাবি দোকানে পৌঁছে গেলেন। ভিজে অবস্থায় এলেন, কাঁধে শাল।
তিনি কোনো প্রশ্ন ছাড়াই আমার হাত ধরেলেন। চলো বসো, জল খাও। ওনার উপস্থিতিতে আমার শ্বাস কিছুটা স্বাভাবিক হল। আমি ওনাকে বললাম, ভাবি, আপনি কি শর্মাজিকে এখনই বলতে পারেন যে গেটের সিসিটিভির কপি করিয়ে দিতে আর রেজিস্টারের ফটোও? তিনি তক্ষুনি গার্ডকে ফোন করলেন। কিছুক্ষণ পর জবাব এলো, ম্যাডাম, সকালের মধ্যে ক্লিপ বের করে দেব, রেজিস্টারের ফটো এখনই পাঠাচ্ছি। হোয়াটসঅ্যাপে দুটো ছবি এলো, আজকের তারিখ, সময়, চড়া গলা, ম্যাডাম সাহায্য চেয়েছেন, শর্মাজির স্বাক্ষর। আমি সব সেভ করে নিলাম। আপলোড ১০০% হয়ে গেল। আমি ওই যুবককে দিয়ে একটা প্রিন্টও করিয়ে নিলাম, রসিদগুলোর কপি আর রেজিস্টারের ফটো। ফোল্ডারের লিঙ্ক নিজেকে আর পুষ্পাকে পাঠিয়ে দিলাম। তারপর পুষ্পার দেওয়া উকিলকে ফোন করলাম। অনেক রাত হয়েছিল, কিন্তু ওপার থেকে এক শান্ত কণ্ঠস্বর এলো, ঋতু কোহলি বলছি। আমি আমার নাম, বয়স, ঠিকানা জানালাম। ২ মিনিটে ঘটনার সংক্ষিপ্ত বিবরণ দিলাম। তিনি বললেন, কাল সকাল ১০টায় চলে আসুন। এখন সবচেয়ে জরুরি, আপনি সুরক্ষিত জায়গায় থাকুন। বাড়ি একা যাবেন না। গার্ডকে বলুন যেন আপনার দরজার তালা সকালে বদলে দেওয়া হয়। আর যদি আপনার কাছে ডোর ক্যাম থাকে, তবে তার কার্ড বের করে কপি রেখে দিন। ওটা বড় প্রমাণ হতে পারে। আমি মাথা নাড়ালাম। উষাভাবি বললেন, আজকের রাত আমার বাড়ি চলো, সকালে সব একসাথে হাসপাতালে যাব, তারপর উকিলের কাছে। আমি মোবাইল হাতে নিয়ে এক এক করে নোট বানাচ্ছিলাম। সময়, জায়গা, কে কি দেখেছে, কাকে কাকে পাঠিয়েছি। প্রতিটি পয়েন্ট ছোট বাক্যে, আর মাঝে মাঝে ভগবানের নাম। তখনই ফোন আবার ভাইব্রেট হলো। অজানা নাম্বার। স্ক্রিনে শুধু প্রাইভেট লেখা ছিল। আমি ধরলাম না। ৫ সেকেন্ড পর মেসেজ এলো, মা, বাড়ির বাইরে আছি, দরজা খোলো, কথা বলতে হবে। আমার গলা শুকিয়ে গেল। ভাবি মেসেজ দেখলেন। বললেন, ঘাবড়িও না, ও এখানে নেই, তোমার বাড়িতে আছে। আমরা এখানে আছি, আর আমাদের কাছে প্রমাণ আছে। আমি দীর্ঘশ্বাস নিলাম, তারপর একটা সিদ্ধান্ত নিলাম। ভাবি, আমার বাড়ির প্রধান দরজার উপরে যে ছোট ডোর ক্যাম আছে, তার কার্ডটা বের করতে হবে। এখন সকাল পর্যন্ত রেখে দিলে কেউ ওটাতে হাত দিতে পারে। ভাবি ভাবলেন, তারপর বললেন, ঠিক আছে, শর্মাজিকে সাথে নিয়ে চলি। আমরা দুজনে রেনকোট পরে নিচে নামলাম। গেটে শর্মাজি ছিলেন। ওনানে সব বললাম। তিনি আমাদের সাথে এলেন। আমার ফ্ল্যাটের দিকে সিঁড়ি ওঠার সময় প্রতিটি ধাপ গুনছিলাম। তৃতীয় ধাপে সেই কড়র শব্দ হল। আমি চাবি ঘোরালাম, দরজা খুলল, লাইট অন। বাড়ি শান্ত ছিল। আমরা সোজাসুজি ডোর ক্যামের ছোট কার্ডটা বের করলাম। আমি আমার পার্সের চেন পকেটে রেখে দিলাম। শর্মাজি বললেন, ম্যাডাম, দরজার তালাটাও বদলে দিই, সকালে মেকানিক ডেকে দেব। আমি ধন্যবাদ জানালাম। আমরা বাইরে বেরোতে যাব, অমনি আমার ফোনে একটা ভিডিও থাম্বনেল নিজে থেকেই খুলে গেল, ডোর ক্যামের অটো আপলোড সেটিংস থেকে। সেই বিকেলের সময় ফ্রেমে দরজা খোলে, মনীষ ভেতরে আসে, চারদিকে তাকায়, তারপর রান্নাঘরে যায়। ফ্রেমে খুব দূর থেকে দেখা যায় যে ও কাউন্টারে কিছু রাখছে। তারপর ক্যামেরার দিকে চোখ তুলে এমনভাবে তাকায় যেন ওটাকেই খুঁজছে। পরের সেকেন্ডেই ও দরজার কাছে এসে উপরে হাত বাড়ায়, ঠিক ক্যামেরার কাছে, যেন ব্যাটারি বের করার চেষ্টা করছে। ভিডিওটা সেখানেই থমকে গেল। আমার শ্বাস আটকে গেল। উষাভাবি ফিসফিস করে বললেন, প্রমাণ মিলে গেল কমলা। আমি ক্লিপটা সেভ করে নিলাম। সেই মুহূর্তে নিচে গেটের ঘণ্টা বাজল। শর্মাজি হ্যান্ডসেট তুললেন। ওপার থেকে এক পুরুষের কণ্ঠস্বর এলো, ম্যাডামের ফ্ল্যাটে লাইট জ্বলছে কি? আমি ওনার ছেলের বন্ধু বলছি, একটু জরুরি জিনিস দেওয়ার ছিল। গলাটা অদ্ভুতভাবে চেনা লাগল, যেন কেউ নিজের গলার স্বর চেপে রেখেছে। শর্মাজি চোখ দিয়ে আমাকে জিজ্ঞেস করলেন, কি জবাব দেব? আমার পেটে সেই ঠান্ডা ঢেউ আবার উঠল। আমি নিচু স্বরে বললাম, বলুন ম্যাডাম বাড়িতে নেই, সকালে আসুন, আর নাম ঠিকানা রেজিস্টারে লেখান। শর্মাজি তাই বললেন। নিচে কিছুক্ষণ নিস্তব্ধতা থাকল, তারপর পায়ের আওয়াজ দূরে চলে গেল। আমরা ভেতর থেকে দরজা বন্ধ করে দিলাম। আমি আর উষা ভাবি একে অপরের দিকে তাকিয়ে থাকলাম। ঘরে নিস্তব্ধতা ছিল। আমার ফোনের স্ক্রিনে ডোর ক্যামের ক্লিপটা আবার চমকে উঠল। মনীষের মুখ, উপরে ওঠা হাত, ক্যামেরার কাছে স্থির হওয়া আঙুল। আমি ওই ক্লিপটা উকিল ঋতু কোহলিকে তখনই ফরওয়ার্ড করে দিলাম। ম্যাম, এটা দেখুন, কাল 10টায় দেখা করছি। আর ঠিক সেই মুহূর্তে আমার ফোনে একটা নতুন ইমেল পপ আপ হল। ফ্রম ডক্টর প্রকাশ, সাবজেক্ট কনসেন্ট ফর্ম ফর হোম কেয়ার ভিজিট। ইমেলের নিচে একটা অ্যাটাচমেন্টও ছিল। আমার আঙুল থমকে গেল। এটা আসল ডাক্তার নাকি কেউ নাম ভাড়িয়ে পাঠিয়েছে? আর হোম কেয়ার কার জন্য? সকালের প্রথম কাজ ইমেল যাচাই করা। রাতে আসা কনসেন্ট ফর্ম ফর হোম কেয়ার ভিজিট খুলে দেখলাম। প্রেরকের ঠিকানা ছিল DR প্রকাশ _ হেল্প ডেস্ক মেইল। আমার পুরনো প্রেসক্রিপশনে যে নাম্বার ছিল তার সাথে এই মেল মিল ছিল না। আমি পুরনো প্রেসক্রিপশন থেকে আসল ক্লিনিকের ল্যান্ডলাইনে ফোন করলাম। রিসেপশন থেকে শান্ত কণ্ঠস্বর এলো, আমি কমলা বলছি, আপনারা কি আমাকে কোনো হোম কেয়ারের কনসেন্ট ফর্ম পাঠিয়েছেন?
না ম্যাডাম, ওপার থেকে পরিষ্কার জবাব। আমরা ইমেলে কনসেন্ট পাঠাই না। যদি কেউ পাঠিয়ে থাকে তবে সেটা আমাদের নয়। আমি ধন্যবাদ জানালাম, কল কাটলাম, আর ওই নকল ইমেলটির স্ক্রিনশট নিয়ে আমার ড্রাইভ ফোল্ডারে সেভ করে দিলাম। সাথে অ্যাডভোকেট আর কোহলিকে ফরওয়ার্ড করলাম, এটা জাল মেল। উষাভাবি তৈরি ছিলেন, আগে হাসপাতাল। তিনি বললেন, আমরা দুজনে সিনিয়র ক্লিনিকে পৌঁছলাম। রেজিস্ট্রেশনের পর নার্স বিপি, পালস, কিছু বেসিক টেস্ট করলেন। ডাক্তার রিপোর্ট দেখতে দেখতে ধীরে ধীরে বললেন, আপনাকে খুব ক্লান্ত দেখাচ্ছে। শরীরে এমন কিছু জিনিসের লক্ষণ দেখা যাচ্ছে যা আপনার ওষুধের মধ্যে থাকা উচিত নয়। আমি এখন বিস্তারিত বলবো না, কিন্তু আপনি কি কোনো নতুন ওষুধ খাচ্ছেন? আমি মাথা নাড়ালাম। না ডাক্তারবাবু, কেউ আমাকে ভিটামিন দেওয়ার চেষ্টা করেছিল, আমি খাইনি। ডাক্তার নোটে লিখে দিলেন, রোগীকে পরামর্শ দেওয়া হলো প্রেসক্রিপশন ছাড়া কোনো ওষুধ না খেতে। সন্দেহজনক ওষুধের ডোজ নেওয়ার আশঙ্কা। মেডিকেল লিগ্যাল এন্ট্রির জন্য কেস নোট পাঠানো হচ্ছে। তিনি একটা রেফারেন্স নাম্বার দিলেন। এটা জরুরি, তিনি বুঝিয়ে বললেন, যাতে রেকর্ড থেকে যায়। যদি কোনো কারসাজি হয়ে থাকে তবে তদন্তে কাজে আসবে। আমি রশিদ আর নোটগুলো আমার ফোল্ডারে রেখে দিলাম। উষাভাবি ধীরে ধীরে বললেন, চলো এবার উকিলের কাছে। অ্যাডভোকেট আর কোহলির অফিসে বসতেই আমি সব ফাইল টেবিলে রাখলাম। কেমিস্ট বিল, চেকলিস্ট, অ্যাপয়েন্টমেন্টের স্ক্রিনশট, জাল ইমেল, গার্ড রেজিস্টারের ফটো, গেট ক্যামের ক্লিপ। তিনি সব শান্তমনে দেখলেন। তারপর বললেন, কমলাজি, খুব ভালো কাজ করেছেন। সব ডিজিটাল আর লিখিতভাবে রেখে দিয়েছেন। এখন 3টে কাজ করব। প্রথমত, পুলিশ স্টেশনে জেনারেল ডায়েরি বা জিডি করব, যে আপনাকে হুমকি দেওয়া, পিছু নেওয়া আর সন্দেহজনক ওষুধের ব্যাপার আছে। দ্বিতীয়ত, সোসাইটিকে লিখিত নোটিশ দেব যেন আপনার বাড়ির সিসিটিভি আর গার্ড লগ সুরক্ষিত রাখা হয়। তৃতীয়ত, আপনার ছেলেকে নোটিশ পাঠানো হবে যে সে আপনার লিখিত অনুমতি ছাড়া আপনার বাড়িতে আসতে পারবে না। প্রবীণ নাগরিক সুরক্ষা আইনের আওতায় আপনি নিরাপত্তা চাইতে পারেন। এগুলো পরামর্শ। আদেশ পুলিশ বা কোর্ট দেবে, তবে রেকর্ড বানানোই এখন সবচেয়ে জরুরি। আমি মাথা নাড়ালাম। তিনি আরও বললেন, ব্যাংক আর ইন্স্যুরেন্সেও ওয়াচ লাগাতে হবে। আপনার বান্ধবী পুষ্পা ব্যাংকে আছে। ওনাকে বলুন কোনো নমিনি পরিবর্তন, বড় ট্রান্সফার বা কেওয়াইসি আপডেটের জন্য যেন ভেরিফিকেশন কল আপনার কাছে পৌঁছায়। আমরা আলাদাভাবে ইমেল ড্রাফট করে দেব। আমি পুষ্পাকে ফোন করলাম। সে তক্ষুনি বলল, আমি তোমার অ্যাকাউন্টে কলব্যাক ফ্ল্যাগ লাগিয়ে দিচ্ছি। কোনো পরিবর্তন তখনই হবে যখন তুমি শাখায় এসে স্বাক্ষর করবে। অনলাইন রিকোয়েস্ট এলে আমি দেখতে পাব। এরপর আমরা থানায় পৌঁছালাম। ডিউটি অফিসার আমার কথা মন দিয়ে শুনলেন। আমি ছোট এবং স্পষ্ট বয়ান দিলাম। তারিখ, সময়, জায়গা, কি দেখেছি, কাকে পাঠিয়েছি, গার্ডের ফটো, ডাক্তারের নোট, জাল ইমেলের স্ক্রিনশট, সব কিছুর কপি দিয়ে দিলাম। জিডি নাম্বার পেলাম। যে কোনো সমস্যায় 112 ডায়াল করবেন, তিনি বললেন। আমরা টহল বাড়াব। বাড়ি ফেরার পথে তালা বদলালাম। শর্মাজি মেকানিক ডেকে দিয়েছিলেন। নতুন লক লাগল। ডোর ক্যামের কার্ড আমি আগেই বের করে নিয়েছিলাম। তার ডুপ্লিকেট কপি বানিয়ে আলাদা পার্সে রাখলাম। উষাভাবি সোসাইটি গ্রুপে একটা সাধারণ মেসেজ দিলেন, কমলাজি অসুস্থ, অপরিচিত কেউ এলে গার্ডের সাথেই কথা বলুন, কাউকে সরাসরি ফ্ল্যাট পর্যন্ত যেতে দেবেন না। কিছু প্রতিবেশী তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন লিখলেন। আমি একটু সাহস পেলাম। দুপুরে পুষ্পার মেসেজ এলো, সকালে একটা অনলাইন নমিনি চেঞ্জ ফর্ম ট্রিগার হয়েছিল, আমি আটকে দিয়েছি, তুমি কি কিছু করেছিলে? আমি না লিখলাম। সে লিখল, ঠিক আছে, অ্যালার্ট লাগিয়ে দিয়েছি। আমার পেটে যেন ঠান্ডা স্রোত বয়ে গেল। কেউ সত্যি চেষ্টা করেছিল। সকাল গড়িয়ে সন্ধ্যা হল। মেঘ আবার ঘনিয়ে এলো। আমি দরজা চেক করলাম, চেন লক লাগালাম, ফোন চার্জ দিলাম, 112 অ্যাপ স্ক্রিনে রাখলাম। উষাভাবি আমার কাছেই ছিলেন। আমরা ঠিক করলাম, কেউ এলে আগে পরিচয়, তারপর গার্ড, তারপর পুলিশ। তখনই ইন্টারকম বাজল। শর্মাজি ছিলেন। ম্যাডাম, দুজন লোক এসেছে, বলছে ডাক্তার পাঠিয়েছেন, হোম কেয়ার। সাথে একটা ছোট ব্যাগ আছে, স্টেথোস্কোপের মতো কিছু দেখা যাচ্ছে। আমার গলায় শুকনো এক ঢোক নামল। আমি বললাম, নাম জিজ্ঞেস করো, ডাক্তারের চিঠি বা আইডি কার্ড দেখতে চাও, আর ওখানেই গেটে আটকে রাখো, ফ্ল্যাট পর্যন্ত আসতে দেবে না। 2 মিনিট পর শর্মাজি বললেন, একজন বিকাশ বলছে, অন্যজন অমিত, কোনো আইডি দেখাচ্ছে না, বলছে ম্যাডাম খুব সমস্যায় আছেন, ডাক্তার পাঠিয়েছেন। আমি স্পিকার অন করলাম, সোজা গলায় বললাম, আমি কমলা বলছি, আমার কোনো হোম কেয়ারের দরকার নেই, আপনারা এক্ষুনি গেট থেকে ফিরে যান। নিচ থেকে আওয়াজ এলো,
ম্যাডাম, ডাক্তার বলেছেন এখনই দেখা জরুরি। আমরা 5 মিনিটে কাজ সেরে আমি কঠোরভাবে কেটে দিলাম। ডাক্তারের সাথে এখনই কথা বলান, আসল নাম্বার আমার কাছে আছে। যদি না করান তবে আমি পুলিশ ডাকব। এক মুহূর্তের স্তব্ধতা। তারপর নিচু স্বরে নিজেদের মধ্যে কিছু কথা কাটাকাটি হলো। ঠিক সেই মুহূর্তেই আমি 112তে কল করে দিলাম। লোকেশন নিজে থেকেই শেয়ার হয়ে গেল। উষা ভাবি জানলা দিয়ে নিচে উকি দিলেন। দুজনেই এদিক ওদিক ফোনে কথা বলছে। পাশে একটা ভ্যান দাঁড়িয়ে আছে। কোনো হাসপাতালের নাম নেই। পুলিশের জিপ 15 মিনিটে চলে এলো। দুজন কনস্টেবল গেটে নামলেন। পরিচয় জিজ্ঞেস করতেই দুজনেই ঘাবড়ে গেল। ডাক্তারের কোনো রেফারেন্স নেই, আইডি নেই, ভ্যানের কাগজপত্র ঠিক নেই। পুলিশ ওদের জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে গেল। আমি দীর্ঘশ্বাস ছাড়লাম, কিন্তু মন বলল এটা শুধু একটা চেষ্টা ছিল, পরের চাল আরও মারাত্মক হবে। রাতে অ্যাডভোকেট ঋতুর ফোন এলো। পুলিশ গেটে ধরা পড়া লোকেদের ডিটেলস চেয়েছে। আপনি 112তে ঠিক সময় কল করেছেন, খুব ভালো হয়েছে। কাল কোর্টে একটা সংক্ষিপ্ত আবেদন করে দেব, যেন বাড়ির আশেপাশে কোনো অজ্ঞাত ব্যক্তির প্রবেশ রোখা হয় আর ছেলেকে সতর্কবার্তা পাঠানো হয়। সাথে আপনার ব্যাংক আর ইন্স্যুরেন্সে হোল্ড করার চিঠি পাঠিয়ে দেব। আমি ঠিক আছে বললাম। তখনই ইন্টারকম আবার বাজল। এবার কণ্ঠস্বর বদলে গিয়েছিল। ম্যাডাম, ওষুধের প্যাকেট এসেছে শিব মেডিকো থেকে। আমি তখনই বললাম, গেটেই আটকে রাখুন, ভেতরে পাঠাবেন না। বিলের ফটো তুলে হোয়াটসঅ্যাপে পাঠান। হোয়াটসঅ্যাপে বিল এলো। নাম আমারই ছিল, কিন্তু স্বাক্ষর অন্য কারুর। আমি স্ক্রিনশট সেভ করলাম আর লিখলাম, পাঠিয়ে দেওয়া ব্যক্তিকে বলে দিন আমি কিছু অর্ডার করিনি। ম্যাডাম, ডেলিভারি বয় চলে যাচ্ছে, শর্মাজি বললেন। ধন্যবাদ, আমি বললাম আর উষা ভাবির দিকে তাকালাম। চেষ্টা থামছে না। আমরা দরজার পাশে একটা ছোট ডায়েরি রাখলাম। সারা দিনে যা যা হলো সময়সহ লিখে রাখলাম। আমার হাতের লেখা সোজা আর ছোট, প্রতিটি লাইনের শেষে একটা টিক, সেভ টু ড্রাইভ। রাত প্রায় 9টার সময় নিচে গেটে হইচই হলো। আমি পর্দা সরিয়ে দেখলাম মনীষ দাঁড়িয়েছিল, এবার একা, হাতে নীল ফাইল ফোল্ডার। ও গার্ডের সাথে অনেকক্ষণ কথা বলল। তারপর ইন্টারকমে বলল, মা, মাত্র 2 মিনিট, কিছু কাগজে সই করে দিন, হেলথ কেয়ারের ফর্ম, যাতে হাসপাতালে আপনার সুবিধা হয়। আমারও ভালো হবে, আপনারও। আমি দীর্ঘশ্বাস নিলাম। ফর্ম ওপরে এনো না, যা আছে ইমেল করো, আমি আমার উকিলকে দেখিয়ে জবাব দেব। ও হাসল। মা, আপনি কবে থেকে এসব জটিল কাজ করতে লাগলেন? সই করে দিন না। আমি ভেতরে আসছি না, গেটেই সই করে দিন। আমি কঠোর স্বরে বললাম, না, কাল কোর্টে দেখা হবে, আজ কিছু না। নিচে ও শান্ত হয়ে দাঁড়িয়ে থাকল। তারপর বলল, ঠিক আছে, যেমন আপনার ইচ্ছা। ও ঘুরে গেল। যেতে যেতে ও গার্ডের কেবিনের দিকে তাকালো। 1 সেকেন্ডের জন্য আমাদের বিল্ডিংয়ের ক্যামেরার দিকেও। আমার পেটে সেই ঠান্ডা ঢেউ আবার উঠল। কিন্তু আমি নিজেকে সামলালাম। নোটিশ গেছে, পুলিশ অ্যালার্ট আছে, আমরা একা নই। আমরা রাতের দরজা আবার পরীক্ষা করলাম। চেন লক, কি লক, সব ঠিক আছে। ফোন চার্জে। কিছুক্ষণ পর আমি আর উষা ভাবি রান্নাঘরে চা বানাচ্ছিলাম। অমনি আমার মোবাইলে ব্যাক টু ব্যাক 3টে মেসেজ পপ আপ হল। 1. ব্যাঙ্ক অ্যালার্ট, নমিনি চেঞ্জ রিকোয়েস্ট রিসিভড, অ্যাপ্রুভড উইথ ওটিপি। 2. ইমেল, ইয়োর পাসওয়ার্ড রিসেট লিঙ্ক ফর ক্লাউড ড্রাইভ। 3. অ্যালার্ট, নিউ ডিভাইস লগ ইন অ্যাটেম্প্ট ফর হোয়াটসঅ্যাপ। আমি এক মুহূর্তের জন্য চেয়ার আঁকড়ে ধরলাম। এসব আমি করিনি, আমার মুখ দিয়ে বেরোল। উষা ভাবি বললেন, তৎক্ষণাৎ ব্যাংকে কল করো আর পাসওয়ার্ড বদলাও, 2 স্টেপ ভেরিফিকেশন অন করো। আমি ব্যাংকে কল করলাম, লাইন মিলল। আমি কমলা বলছি, এখনই নমিনি চেঞ্জ রিকোয়েস্ট এসেছে, এটা আমি করিনি। আমি উত্তেজিত কিন্তু পরিষ্কার গলায় বললাম। ওপার থেকে অফিসার বললেন, ম্যাডাম, আমরা রিকোয়েস্ট হোল্ড করে দিয়েছি, দয়া করে নিশ্চিত করুন আপনি কি কাউকে ওটিপি বলেছেন। এখন কোনো ওটিপি বলবেন না। না, আমি বললাম, আর বলবো না। ঠিক সেই সময় অন্য ফোনে, যেটা পুষ্পা দিয়েছিল, আমার বান্ধবীর কল এলো। কমলা, সিস্টেমে এখনই কেউ তোমার অ্যাকাউন্টের কন্ট্যাক্ট নাম্বার বদলানোর চেষ্টা করছিল, আমি বাতিল করে দিয়েছি, কাল সকালে ব্রাঞ্চে চলে এসো। আমি ধন্যবাদ জানালাম। কল কাটতেই আবার একটা ঘণ্টি। এবার নাম্বার ব্যাংকেরই দেখাচ্ছিল, কিন্তু গলার স্বর অজানা। ম্যাডাম, আপনার নমিনি চেঞ্জ রিকোয়েস্ট অ্যাপ্রুভ করতে হবে, দয়া করে ওটিপি বলুন। আমি বুঝে গেলাম, ফিশিং। আমি কঠোরভাবে বললাম, আমি পুলিশে আছি, এই কল রেকর্ড হচ্ছে। আর ফোন কেটে দিলাম। উষা ভাবি চোখ দিয়ে শাবাশি দিলেন। আমরা তক্ষণই ক্লাউডের পাসওয়ার্ড বদলালাম, 2 স্টেপ ভেরিফিকেশন অন করলাম, ইমেলের জাল লিঙ্কগুলোকে স্প্যাম রিপোর্ট করলাম। কিছুক্ষণ শান্তি থাকল। আমি ভাবলাম, আজকের রাতটা কেটে গেলে সকালে কোর্ট আর ব্যাংক দুটোর কাজই মিটিয়ে ফেলব। তখনই ইন্টারকম আবার বাজল। এবার শর্মাজির গলা ঘাবড়ানো ছিল। ম্যাডাম, নিচে একটা অ্যাম্বুলেন্স চলে এসেছে, কোনো হাসপাতালের নাম নেই, 2জন লোক স্ট্রেচার নিয়ে ভেতরে আসার চেষ্টা করছে,
বলছে ম্যাডামকে এখনই হাসপাতালে নিয়ে যেতে হবে, ছেলে ডেকেছে। কি করি? আমার আঙুল ঠান্ডা হয়ে গেল। আমি 1 সেকেন্ডও নষ্ট না করে বললাম, কাউকে ওপরে আসতে দেবেন না। 112-এ আবার কল করুন আর গেট লক রাখুন। আমিও কল করছি, আর ক্যামেরা অন রাখুন। উষা ভাবি জানলা পর্যন্ত দৌড়ে গেলেন। কমলা, নিচে মনীষও দাঁড়িয়ে আছে, স্ট্রেচারের পাশে, কোনো কাগজে গার্ডের থেকে সই করিয়ে নিচ্ছে। আমি ফোন তুললাম, 112 ডায়াল করলাম, কণ্ঠস্বর স্থির রাখলাম। আমার সোসাইটি গেটে জাল অ্যাম্বুলেন্স এসেছে, আমাকে জোর করে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে। জিডি নাম্বার কালকের আর আজকের সময়, দয়া করে এখনই পাঠান। নিচ থেকে হট্টগোলের হালকা আওয়াজ এলো। কিছু প্রতিবেশী বাইরে চলে এসেছিলেন। গার্ড বাঁশি বাজালো। আমার হৃৎস্পন্দন তেজ ছিল, কিন্তু বাক্যগুলো ছোট আর পরিষ্কার বেরোচ্ছিল। দরজা বন্ধ, কাগজ ওপরে আসবে না, পুলিশ রাস্তায় আছে। ইন্টারকম স্পিকারে মনীষের মালা শোনা গেল, নিচু কিন্তু কঠোর। মা, শুধু চলে এসো, তোমার কিছু হবে না, এটা তোমার জন্যই। আমি স্পিকারের সামনে ঝুঁকে বললাম, কাল কোর্টে দেখা হবে, আজ কোনো সই নয়, কোনো ওষুধ নয়, কোনো অ্যাম্বুলেন্স নয়। এক মুহূর্তের স্তব্ধতা, তারপর নিচে কেউ স্ট্রেচার আছড়ে ফেলার শব্দ করল। গার্ড চেঁচালো, থামো! সেই সময় আমার পকেটে থাকা দ্বিতীয় ফোনটি ভাইব্রেট হলো। কমলা, আর্জেন্ট, তুমি কি এখনই নমিনি অ্যাপ্রুভ করেছ? সিস্টেম বলছে অ্যাপ্রুভড। আমি পাথর হয়ে গেলাম। না, আমার মুখ দিয়ে বেরোলো, আমি অ্যাপ্রুভ করিনি। পুষ্পার দ্রুত নিঃশ্বাসের শব্দ শোনা গেল। তাহলে কে করল? নিচে গেটে হট্টগোল বাড়ছিল। ঠিক সেই সময় পুষ্পার আবার কল এলো। কমলা, সিস্টেমে নমিনি অ্যাপ্রুভ দেখাচ্ছে, তুমি করনি তো কেউ তোমার নাম করে দিয়েছে। আমার পা যেন অবশ হয়ে গেল। আমি পরিষ্কার বললাম, তৎক্ষণাৎ হোল্ড লাগাও, সব অ্যাকাউন্ট ফ্রিজ করো, কাল পর্যন্ত কোনো লেনদেন নয়। পুলিশের জিপ গেটে চলে এলো। 2 জন কনস্টেবল নামলেন। স্ট্রেচারওয়ালা আর ড্রাইভারকে জিজ্ঞাসাবাদ করা হলো। কোনো বৈধ আইডি নেই, কোনো হাসপাতাল রেফারেল নেই। 2 জনকে থানায় নিয়ে যাওয়া হলো। গার্ড শর্মাজি ওখানেই রাতের এন্ট্রি আর এখনকার পুরো বিবরণ পুলিশকে দিয়ে দিলেন। প্রতিবেশীরাও জানালায় ছিলেন। 2-3 জন নিচে এসে বললেন, ম্যাডাম সাহায্যের জন্য ডাক দিয়েছিলেন। ওনারা সাক্ষী হয়ে গেলেন। আমি স্পিকারে মনীষকে শেষবার বললাম, কাল উকিলের কাছে দেখা হবে, আজ শুধু পুলিশের সাথে কথা বলো। ও কয়েক সেকেন্ড চুপ থাকল, তারপর বলল, দেখে নেব, আর অন্ধকারে চলে গেল। আমার আঙুল কাঁপছিল, কিন্তু গলা স্থির ছিল। উষা ভাবি দরজা বন্ধ করলেন। প্রতিটি কল লগ আর সিসিটিভি ক্লিপ ড্রাইভে সেভ করা হলো। সকালে সবার আগে আমরা ব্যাংকে পৌঁছলাম। পুষ্পা তৈরি ছিল। সে লিখে দিল, গ্রাহক নমিনি অ্যাপ্রুভ করেননি, ফিশিং, সোশ্যাল ইঞ্জিনিয়ারিংয়ের আশঙ্কা, সব অ্যাকাউন্টে অস্থায়ী স্থগিতাদেশ, ভবিষ্যতে পরিবর্তন কেবল শাখায় সশরীরে উপস্থিতি আর ভিডিও ভেরিফিকেশনের মাধ্যমে হবে। আমি স্বাক্ষর করলাম। মোবাইল নাম্বার, ইমেইল দুটোতেই 2 স্টেপ ভেরিফিকেশন অন করা হলো। ব্যাংক গত 48 ঘন্টার চেঞ্জ রিকোয়েস্টের পুরো তালিকা প্রিন্ট করে দিল। 2-3টে রিকোয়েস্ট একই আইপি থেকে গিয়েছিল। পুষ্পা বলল, এসব পুলিশকে দিতে হবে। এরপর উকিল ঋতু কোহলি তৎক্ষণাৎ একটি আবেদন ড্রাফট করলেন। 1. আমার বাড়ির 100 মিটার সীমানার মধ্যে ছেলের প্রবেশ নিষিদ্ধ, অন্তর্বর্তী সুরক্ষা। 2. পুলিশকে নির্দেশ সিসিটিভি আর গার্ডলক সুরক্ষিত রাখতে। 3. ব্যাংক ও ইন্স্যুরেন্স কোঅপারেটিভকে নির্দেশ কোনো পরিবর্তন কোর্টের অনুমতি ছাড়া নয়। 4. ছেলেকে আইনি নোটিশ, হুমকি দেওয়া, জোর করে নিয়ে যাওয়া আর ওষুধ দেওয়ার চেষ্টার বিরুদ্ধে ব্যবস্থা। থানায় আমরা গতকাল আর আজকের সব কিছু জমা দিলাম। জাল ডাক্তারের ইমেল, শিব মেডিকলের বিল, গেট ক্যাম ক্লিপ, হোয়াটসঅ্যাপ স্ক্রিনশট, 112 কল লগ, ব্যাংকের প্রিন্ট আউট। ডিউটি অফিসার কেস নাম্বার নথিবদ্ধ করলেন। সেই দিন সন্ধ্যায় পুলিশ টিম মানিশের বাড়ি পৌঁছাল। সোসাইটি সিসিটিভি আর আমাদের প্রমাণের ভিত্তিতে ওর মোবাইল আর ল্যাপটপ বাজেয়াপ্ত করা হলো। পরে রিপোর্ট এলো, জাল ইমেল আইডি ওখান থেকেই তৈরি হয়েছিল। হোম কেয়ারের লোকেদের সাথে ফোনে কথা বলার কল রেকর্ড পাওয়া গেল। আর আমার অ্যাকাউন্টে নমিনি কন্ট্যাক্ট বদলানোর চেষ্টা ওই ডিভাইস থেকেই ট্রিগার হয়েছিল। কারিগরি দিকটা পুলিশ আর সাইবার সেল সামলাল। আমরা শুধু রসিদ পেলাম। 2 সপ্তাহ খুব কঠিন ছিল। আমি উষা ভাবির সাথেই শুতাম। দরজার তালা বদলেছি, ডোর ক্যাম নতুন লাগিয়েছি। প্রতিবেশীদের বলে দিয়েছি আমার নামে কোনো প্যাকেট এলে আগে ফোন। ডাক্তার আমার টেস্ট রিপোর্ট বুঝিয়ে বললেন, যে লক্ষণগুলো ছিল তা বয়সের নয়, এখন সব স্বাভাবিক। সন্দেহজনক ওষুধ নেবেন না, যে কোনো ভিটামিন থেকে দূরে থাকুন। এটা শুনে আমার চোখ ভিজে এলো। আমি চুপচাপ ভগবানের শুকরিয়া জানালাম আর ডাক্তারকে ধন্যবাদ দিলাম যে তিনি রেকর্ডে পরিষ্কারভাবে সব লিখেছেন। 3য় সপ্তাহে কোর্ট থেকে অন্তর্বর্তী সুরক্ষা মিলে গেল। পুলিশ লোকজনকে জোর করে বাড়ি থেকে নিয়ে যাওয়া, চেষ্টা, পরিচয় লুকিয়ে মেডিকেলের মিথ্যে কথা বলা আর ডিজিটাল জালিয়াতি এই সবের উপর ধারা যোগ করে দিল।
স্ট্রেচারওয়ালা দুজন জেরায় কবুল করল যে কলটা এক ভাই সাহেবের ছিল। কল ডিটেলস থেকে সেই নাম্বার মানিশ পর্যন্ত পৌঁছাল। পরবর্তী পদক্ষেপ আইন নিল। আমি শুধু একটা কথায় অনড় ছিলাম, কাউকে লোকসান পৌঁছাতে চাই না, শুধু আমার শান্তি আর সুরক্ষা চাই। কয়েক মাস পর মামলাটা পুরোপুরি পরিষ্কার হল। গার্ড, প্রতিবেশী, পুষ্পা, ডাক্তার সবাই সাক্ষী হলেন। ডোর ক্যামের ক্লিপ আর আমার ড্রাইভের টাইমলাইন সব সামনে রাখা হলো। কোর্ট অন্তর্বর্তী সুরক্ষাকে স্থায়ী করে দিল। আমার ব্যাংক ও ইন্স্যুরেন্স সুরক্ষিত হল। আমার উপস্থিতি ছাড়া কিছুই বদলানো সম্ভব নয়। মানিশ আমার জন্য সেই বারান্দার রাতেই হারিয়ে গিয়েছিল। আইন যা ঠিক করেছে তা আদালতের কাজ ছিল। আমার জন্য শিক্ষাটা ছিল এই যে ভালোবাসার মানে অন্ধ বিশ্বাস নয়, সজাগ বিশ্বাস। যখন সব শান্ত হল, আমি সোসাইটির প্রবীণ মহিলাদের সাথে একটা ছোট সুরক্ষা বৈঠক শুরু করলাম। প্রতি মাসে আমরা মিলিত হই। ওটিপি, জাল কল, ওষুধ ডেলিভারি, ডোর ক্যাম, 112 সব বিষয়ে সহজ কথা বলি। শর্মাজি আর স্থানীয় পুলিশের টিম একবার এসে বুঝিয়েও গেছে কখন কল করতে হবে, কি বলতে হবে। উষাভাবি হেসে বলতেন, কমলা, এখন তুমি আমাদের ক্যাপ্টেন। আমি শুধু বলতাম, না ভাবি, ওই রাতে আমার আওয়াজটা চাপা পড়ে গিয়েছিল, আপনারা সবাই মিলে তা ফিরিয়ে দিয়েছেন। আমি আজও সেই একই কমলা। সকালে তুলসী গাছে জল দিই, মন্দিরের ঘণ্টা শুনি, খবরের কাগজের সাথে চা খাই। কিন্তু এখন আমার দরজায় একটা ছোট্ট চিরকুটও সাঁটানো আছে। ওটিপি কাউকে নয়, ওষুধ শুধু ডাক্তারের থেকে, সমস্যায় 112। আর মনে একটা পাকা কথা, পরিবার সম্পর্ক দিয়ে তৈরি হয়, কিন্তু সুরক্ষা প্রমাণ দিয়ে। নিজের রুটিন আর ওষুধের ওপর নিয়ন্ত্রণ রাখুন। ওটিপি বা লিঙ্ক কাউকে বলবেন না। ডোর ক্যাম, গার্ড, লক, সিসিটিভি প্রমাণ হিসেবে কাজ করে, সেগুলো সামলান। প্রতিবেশী, গার্ড, ডাক্তার, ব্যাংক সব আপনার সুরক্ষা টিম। ভয় পেলে আওয়াজ উঁচিয়ে রাখুন আর 112-এ কল করুন। আমি কমলা দেবী, আমি আমার আওয়াজ ফিরে পেয়েছি, যাতে আপনারা আপনাদের আওয়াজ কখনো না হারান। যদি এই কাহিনী আপনাকে কিছু শিখিয়ে থাকে, তবে কমেন্টে লিখুন, আমি সজাগ আছি। নিজের শহরের নামও অবশ্যই জানাবেন। এমন আরও সত্যি আর হৃদয় ছোঁয়া গল্প শোনার জন্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি লাইক করুন আর নিজের হোয়াটসঅ্যাপ ফ্যামিলি গ্রুপে শেয়ার করুন, যাতে আমাদের প্রবীণরা সুরক্ষিত থাকে। পরের বার এক নতুন গল্প নিয়ে দেখা হবে, যেখানে সত্য আর সাহস আবার জিতবে। ধন্যবাদ।